গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শিশির কুমার মজুমদারের লেখা গল্প। শুরু করছি আজকের গল্প, মুরারি বাবুর নবজন্ম। ট্রেন থেকে নেমে মুরারি বাবুর মনটা খুশিতে ভরে গেল। ছোট্ট স্টেশন, চারপাশে সবুজে সমারোহ, পাখির গান, ঠান্ডা বাতাস, গাছের পাতায় ঝিরঝির গান, সব সেই ছোটবেলায় বাবার কাছে শোনা কথার মতো। গোটা চাকরি জীবনে শহর কলকাতার ইট কাঠ লোহা লক্করের মাঝেই বন্দী হয়েছিলেন তিনি। বেশ ভালো কাজই করতেন, তাতে ছুটিতে বেড়াতে যাবার মতো রোজগার ছিল ওর। তবে যার কেউ নেই গোটা বিশ্ব সংসারে, সবার দায় দায়িত্ব যে তারই একার, তা সামলাতে সামলাতে আর কোথাও বেড়াতে যাওয়া হয়ে ওঠেনি। মনে মনে অনেক স্বপ্ন দেখেছেন উনি। পাড়ার লাইব্রেরি থেকে ভ্রমণ কাহিনী এনে পড়েছেন। মনে মনে বহুবারই ওই হিল্লি দিল্লি ঘুরে এসেছেন। রিটায়ার করে হঠাৎ দেখলেন অনেকগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে গেছেন উনি। তিন কুলে কেউ নেই ওর, একান্তই আপন যারা, তাদের সঙ্গে কোনোদিনও কোনো সম্বন্ধ ছিল না ওর। তারা থাকতেন গ্রামের আদি বাড়িতে, যেখানে ওর বাবার কিছুদিন যাওয়া আসা ছিল। সেই সুবাদেই গ্রামের গল্প ছেলেবেলায় বাবার কাছে শুনেছেন উনি। কিন্তু ওর বাবার পর আর সেই গ্রামের দেশে কোনোদিনও ওর যাওয়া হয়ে ওঠেনি। শহর কলকাতায় যাদের কাছে থাকতেন এতদিন উনি, তারা কেউই তেমন আপন নয়। ওর চাকরি জীবনে তাদের প্রাপ্তিযোগটা ভালোই ছিল, তাই মৌখিক খাতির যত্ন উনি পেতেন ঠিকই, তবে সেটা যে তত আন্তরিক নয় তা বুঝতেন মুরারিবাবু। তবুও তাদেরই বোঝা এতদিন বয়েছেন উনি। আজ আর ওর চাকরি নেই, আছে রিটায়ার করার পর পাওয়ার টাকাগুলো। তা দিয়ে আর অন্যের বোঝা পাওয়ার দায় দায়িত্ব নেওয়া যায় না। তাই ঠিক করলেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেদিকে খুশি চলে যাবেন। তবে তেমন করে নিরুদ্দেশ হবার আগে একবার হাকিমপুরে ঘুরে আসবেন। হাকিমপুর ওর পূর্বপুরুষের দেশ, জন্মভূমি সেই গ্রাম, যার কথা কতবার কতভাবেই না বাবার কাছে ছেলেবেলায় শুনেছেন উনি, যার একটা স্পষ্ট মধুর ছবি এই এতদিন পরেও ওর মনের মধ্যে নানান কল্পনার রঙে আঁকা আছে। ট্রেন থেকে নেমে সেই ছবির সঙ্গে সামনের চোখে দেখা বস্তির দৃশ্যের বেশ মিল খুঁজে পেয়ে খুশি হলেন মুরারিবাবু। গেটে টিকিট দিয়ে সুটকেস বিছানা হাতে নিয়ে স্টেশনের বাইরে বার হয়ে এলেন মুরারিবাবু। এদিক ওদিক তাকিয়ে দেখলেন সামনেই সাইকেল রিক্সাওয়ালারা দাঁড়িয়ে। কাছে গিয়ে বললেন, হ্যাঁ বাবা, পুবের পাড়ার বনমালী রায় চৌধুরীদের বাড়ি চেনো? বনমালী, যার ঠাকুরদা হাকিম ছিলেন, যার নামেই সে জায়গার নাম হাকিম পাড়া। রিক্সাওয়ালা হাত দিয়ে সিটটা ঝেড়ে বলল, বসুন বাবু, হাকিম বাড়ি এ তল্লাটে কে না চেনে? আপনি আগে কলকাতা থেকে আসছেন? কই, সে বাড়িতে তো কারো আসার কথা শুনিনি। বসুন আপনি আগে। মুরারিবাবু বুঝলেন তার পোস্ট কার্ডগুলো তাহলে পথে খোয়া গিয়েছে। তা হোক, ও বাড়ি ওর পূর্বপুরুষদের ভিটে। খোঁজ খবর নিলে দেখা যাবে এখনো ওর ওই সম্পত্তিতে মোটা হিস্সা আছে। জীবনে কোনোদিনও উনি ওর দাবি আদায়ের চেষ্টা করেননি। আজ তাহলে কদিন ওখানে গিয়ে থাকার অধিকার অন্তত ওর আছে। আর যারা এখন সম্পত্তির ভোগ দখল করছেন, তারা কি ওকে দুবেলা দুমুঠো ফুটিয়ে দেবে না? না যদি দেন তো তখন অবস্থা বুঝে ব্যবস্থা করবেন। মুক্ত পুরুষ উনি, পেছন টান তো আর ওর নেই। রিক্সাওয়ালা রিক্সা ছুটিয়ে দিল। একটু এগিয়ে মোড়ের মাথায় পৌঁছে বলল, কি আর দেখতে যাচ্ছেন বাবু ওখানে? বুড়িমা আছেন, আছেন পিসিমা আর বুড়িমার নাতনি। ভূতের বাড়িতে ওই মাত্র তিনজন মানুষ, খুব দুঃখে আছেন ওরা। চিঠি লিখে এলে ভালো করতেন, এত বেলায় পৌঁছলে ওদের।
রিকশাওয়ালা বাকি কথা আর শেষ করলো না। মনে মনে বেশ চিন্তায় পড়লেন মুরারিবাবু। যে বুড়িমার কথা বলল রিকশাওয়ালা, সম্পর্কে তিনি নিশ্চয়ই ওর কাকিমাই হবেন। কিন্তু কি যেন নাম ওর। বেশ কবছর আগে একখানা চিঠি ডাকে এসেছিল ওর নামে। কি যেন মারা গেছেন তার শ্রাদ্ধের চিঠি পাঠানো হয়েছিল এখান থেকেই। যথারীতি উত্তর তার দেননি উনি। আর কিছুদিন আগে ওর সম্পর্কের এক ভাইপোর বিয়ে গেল কলকাতায়। সে বিয়ের চিঠিতেই ওর নামটাই ব্যবহার করা হয়েছিল বংশের প্রধান পুরুষ হিসাবে। সেই নিমন্ত্রণ পত্র একখানা উনি পাঠিয়েছিলেন এদের নামে। কিন্তু নামটা কি এ বাড়ির কর্ত্রীর? মনোরমা না মনোমোহিনী কি? সোজা রাস্তায় রিক্সা আসতেই রিক্সাওয়ালা বলল, ওই যে বাবু, সামনের দিকে হাকিম বাড়ি দেখা যাচ্ছে। ছেলেবেলা থেকে শুনে আসছি আগে নাকি কত কি ধুমধাম হতো ও বাড়িতে। এখন বলছি তো, ভূতের আড্ডা, দেখলে দুঃখ হয়। ভেঙে পড়া লোহার গেটের সামনে রিক্সা থামিয়ে রিক্সাওয়ালা চেঁচাতে লাগলো, ও রাখালদা, রাখালদা, বাড়ি আছো নাকি? তোমাদের বাড়িতে লোক এসেছে গো, একবার এদিকে এসো। বলে ঘুরে দাঁড়িয়ে ও বলল, বাবু, রাখালদা এ বাড়ির মাহিষ্য। সুটকেস বিছানার নিচে নামিয়ে দিয়ে রিক্সাওয়ালা ফের বলল, নামুন বাবু, রাখালদা না এলেও মাল আমি ভিতরে দিয়ে আসব। পুরনো জরা জীর্ণ বিশাল বাড়িটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রিক্সা থেকে নামলেন মুরারিবাবু। ছেলেবেলায় বাবার কাছে বহুবার শুনেছিলেন এই চক মিলানো হাকিম বাড়ির কথা। বাবা ওর বহুদিন তো বাস করেছিলেন এই বাড়িতেই। তখন নাকি এ বাড়ির দরজায় হাতি বাঁধা থাকতো। আর এখন পরিচয় দিলে ওকে চিনবে তো এখন এ বাড়ির সবাই? নাকি ধুলো পায়ে আবার ফিরতে হবে ওকে? ভাঙা একটা ঝুড়ি ভর্তি কাঠ কুটো নিয়ে জঙ্গলের মাঝ থেকে বার হয়ে এলো এক বুড়ো। খালি গা তার, হাঁটুর উপরে তুলে পড়া ধুতি, সারা মুখে তার ক্লান্তির ছাপ। কাছে এসে ভালো করে দেখলো মুরারি বাবুকে। হঠাৎ হাতের ঝুড়ি মাটিতে ফেলে প্রায় ছুটেই এসে দু হাতে মুরারি বাবুকে ধরলো। তারপর মুরারি বাবুকে চমকে দিয়ে আবেগ ভরা গলায় বলল, তুমি, তুমি, এতদিন পরে মনে পড়লো সবার কথা? পাষাণ প্রাঙ্গ তোমার। এসো এসো, ভিতরে এসো। বলে বিছানার সুটকেসটা দুহাতে তুলে নিয়ে হাঁটা দিল বাড়ির দিকে। অবাক মুরারিবাবু রিকশার ভাড়া মেটালেন। রিকশাওয়ালার অবাক চাহনির সামনে থেকে সরে এলেন বাড়ির বাগানে। সে বাগান এখন প্রায় জঙ্গলই হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা কি ঘটলো? এই মাত্র যে কাণ্ড করে গেল এ বাড়ির পুরনো কাজের লোক, তার মানে কি? কোনো সন্দেহ নেই যে লোক চিনতে ওই বুড়ো ভুল করেছে। কে কোথায় চলে গেছে আর এখন ওকেই সেই লোক বলে ভুল করছে ও। আরো ঝামেলা তো। বেশ কিছুটা এগিয়ে গিয়ে ফিরে দাঁড়ালো রাখাল। বুড়ো ব্যস্ত হয়ে বলল, ও কি, অমন থমকে দাঁড়িয়ে রইলে কেন? আবার কি কোনো বদমতলব এলো নাকি মাথায়? দোহাই তোমার, আর কাঁদিও না ওই বুড়িকে আর ওই কচি বাচ্চাটাকে। কি দোষ করেছে ওরা তোমার কাছে শুনি? কথা শেষে ও এগিয়ে যেন ওকে আগলে দাঁড়ালো, বলল, চলো চলো, ঘরে চলো। এই ডাক শুনেও এগোলেন না মুরারি বাবু। থমকে দাঁড়িয়ে থেকেই জিজ্ঞাসা করলেন, এ বাড়িতে তুমি বহুদিন কাজ করছো না? অবাক রাখাল বলল, শোনো কথা, তাকে তুমি জানো না? আমাকে তুমি ঠিক চিনেছো? কে আমি বলো তো? ও মা, এ কি হেঁয়ালি শুরু করলে তুমি, বলো তো? বলল অবাক রাখাল। আমি এবারের মাহিষ্য, খেটে খাওয়া মানুষ। আমার সঙ্গে না হয় এমন করলে ছোটদা, পারবে মার সঙ্গে এমন করতে? পারবে সোনু মাকে এমন করে দুঃখ দিতে? কাকে বলছি এইসব কথা? তোমার কি আর মন বলে কিছু আছে? থাকলে কি আর এত বছর এমন নিরুদ্দেশে থাকতে পারতে? যা করেছো তা করেছো, এখন ওসব ছাড়ো, বাড়িতে এসে বসো, সব আবার ঠিক হয়ে যাবে। রাখাল যে ভীষণ ভুল করেছে
সে বিষয়ে নিশ্চিন্ত হলেন মুরারিবাবু। বললেন, শোনো রাখাল, তুমি এই যে কি সব কথা বললে এতক্ষণ, তার মানে কিন্তু আমি কিচ্ছু বুঝিনি। কারণ আমি তোমার সেই ছোড়দা নই। আমার নাম মুরারি রায়চৌধুরী। তবে হ্যাঁ, আমিও এই বংশেরই মানুষ। বাবার নাম গোপীবল্লভ রায়চৌধুরী। তিনি তো তার ছেলেবেলায় এ বাড়িতেই থাকতেন। এখন আমি কলকাতায় বাগবাজারে থাকি। রিটায়ার করে ভাবলাম একবার দেশ দেখে যাই, তাই আসা। দুখানা পোস্ট কার্ড ছেড়েছিলাম আমার আসার খবর দিয়ে। বুঝেছি তা তোমরা পাওনি। তুমি কিন্তু মিছিমিছি কোনো ঝামেলা পাকিও না, বুঝলে? তাহলে আমার আর এখানে থাকা হবে না। তুমি ছোড়দা শীতাংশু রায়চৌধুরী নও? অবাক রাখাল জিজ্ঞাসা করলো। সত্যি বলছো? না, আমি শীতাংশু রায়চৌধুরী নই, বললেন মুরারিবাবু। তা যাই হোক, এ বাড়ির মার নামটা কি বলো তো? নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না। মার নাম মনোরমা, বললে রাখাল। পিসিমার নাম সুভাষিনী, আর ছোড়দির নাম শান্তনা। সবাই সোনু বলে ডাকে। বলেও হাতের মাল বাগানের মাঝে নামিয়ে রেখে হঠাৎ মুরারিবাবুর দুটো হাত জড়িয়ে ধরল। কাতর ভাবে বলল, তুমি যে হও বাবু, এ বংশের তো কেউ এই বুড়োর একটা কথা শুনবে? নিজের পরিচয় না হয় নাই দিলে এখানে। এই জঙ্গল গায়ে কে আর তোমার খোঁজ করতে আসবে? এ বাড়ির সবাই তোমাকে যেভাবে নেবে, তুমি না হয় সেভাবেই থাকলে এখানে। অবাক মুরারিবাবু বললেন, মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর বলবো তোমাকে বাবু, গভীর দীর্ঘশ্বাস ফেলে রাখাল বলল, এ বাড়িতে আমার বাপ দাদা মাহিষির কাজ করে গেছে। আমিও এসেছিলাম সেই ছোটবেলায়। আমার তখন বয়স হবে 8 কি 10। বড়বাবুর ছোট ছেলের বয়স তখন হবে 4 কি 5। সেই আমার ছোড়দা। বড়দা মারা গেলেন বিয়ের আগেই। ছোড়দার বিয়ে হলো ধুমধাম করে। সোনু মা এলো। তখন এ বাড়িতে কত আনন্দ, কত হাসি। বড়বাবু সেই সময় গত হলেন। তখন শুনেছিলাম বটে কলকাতায় এ বাড়ির জ্ঞাতি কুটুমরা থাকেন, তাদের শ্রাদ্ধের চিঠি দেওয়া হবে। তা আপনারা তো কেউ আসেননি, তাই আর কাউকে চিনি না। সুখে দুঃখে দিন চলে যাচ্ছিল। কি যে হলো, ছোট মায়ের ধরলো কাল অসুখে। ওদিকের হাটতলায় তখন পাশ করা এক নতুন ডাক্তারবাবু এসেছিলেন। তিনি শহরের পাশ করা এক ডাক্তার। তাকে ডাকা হলো। কত ওষুধ, কত সুই ফোড় চললো, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে ছোড়দা একটা খাসের পুকুর ইজারা দিয়ে সে টাকায় শহর থেকে আরো বড় ডাক্তার ডেকে আনলো। সে ডাক্তার এসেই বলল, সব ভুল চিকিৎসা হয়েছে। যে রোগ নয় তার ওষুধ পড়েছে। ছোট মা আর থাকলেন না। কি যে হলো ছোটদার কে জানে। সারাক্ষণ গুম হয়ে বসে থাকতো। কেউ কিছু বললেই বলতো, সামান্য কটা টাকা বাঁচাতে গিয়ে আমি ওকে মেরে ফেলেছি। কেন প্রথম এই শহরের বড় ডাক্তারবাবুকে ডেকে আনলাম না? শেষে ছোটদা একদিন নিরুদ্দেশ হয়ে গেল। গেল তো গেলই, আজও আর তার দেখা নেই। কত কথা রটেছে। কেউ বলে সে সাধু হয়ে গেছে, কেউ কেউ আরো খারাপ কথা বলে। বাবু, ভেবে দেখো বুড়িমা আর ছোট্ট মেয়েটার কথা। কেঁদে কেঁদে বুড়িমার চোখের দৃষ্টি গেছে। ভাগ্যিস পিসিমা ছিল, তা না হলে যে কি হতো কে জানে। আর শোনো মা, তাকে তুমি না হয় নিজের চোখেই দেখবে চলো। এত কথা বলে থামলো রাখাল। মুরারিবাবু বললেন, বেশ তো, সব কথা বুঝলাম। তা আমাকে তুমি ঠিক কি করতে বলছো শুনি? আপনাকে বাবু ঠিক আমাদের ছোড়দার মতো দেখতে। আপনি ছোড়দা হয়ে ফিরে আসুন আজ এ বাড়িতে। সবার মুখে আবার হাসি ফিরুক। অন্তত আর যে কটা দিন বুড়িমা বাঁচে তাকে একটু সুখে থাকতে দিন আপনি। তারপর না হয় যা ভালো বুঝবেন করবেন। থামলো রাখাল। একটু হাসতে চেষ্টা করলেন মুরারিবাবু। বললেন, পাগল হলে তুমি রাখাল? মিথ্যা কখনো সত্যি হয়? আমি রাজি হলেও যখন মিথ্যা ধরা পড়বে, তখন আমার বা ওই বৃদ্ধার কি অবস্থা হবে তা কি ভেবেছো? মনের দুঃখে তো তখন তিনি মারাই যাবেন। তার হবে না বাবু, বলল রাখাল।
বুড়িমা তো চোখেই দেখে না, পিসিমার অত বুদ্ধি নেই। আর যদি বলো সোনু মা, তার আর তখন বয়স কতই বা ছিল যে সে তার বাবাকে চিনবে। আর বললাম না, এই দেশ পাড়া গায়ে কে আর আপনাকে ধরতে আসবে? তাছাড়াও আপনি তো কারো সঙ্গে তঞ্চকতা করছেন না, আমি তো সবই জানলাম। কেউ কিছু বললে সত্যি মিথ্যার আমি তো সাক্ষী দেব। ভেবে দেখুন কথাটা আমার বাবু। মনস্থির করে ফেললেন মুরারি বাবু। আচ্ছা জায়গাতেই বিশ্রাম নিতে এসেছেন উনি। সুটকেস বিছানা হাতে তুলে নিয়ে স্টেশন মুখো হাঁটা দিলে এখনো হয়তো বিকালের কোনো ট্রেন ধরা যাবে, সেই ভালো হবে ওর পক্ষে। তা নয় তো কি এখানে এখন উনি অভিনয় করবেন? যা নয় তার, এ অসম্ভব। সুটকেস বিছানা তুলতেই যাচ্ছিলেন উনি, হঠাৎ তখন এই বাগানের শেষ থেকে ডাক শুনতে পেলেন মেয়েলি গলায়, রাখালদা, কে ওখানে? কার সঙ্গে কথা বলছো? বেলা অনেক হলো, নিরিমিষি ঘরের উনুনে আগুন দিতে হবে না? কাঠকুটো কিছু পেলে? কাঁপা গলায় রাখাল বলল, পিসিমা। কথা যেন শেষ করতে পারল না, অসহায়ের মতো চোখ মেলে তাকিয়ে রইল মুরারি বাবুর দিকে। ওর দু চোখে তখন আকুতি। মহিলা মাথায় আঁচল তুলে আরো বেশ কিছুটা এগিয়ে এলেন সামনে। মাথার কাপড় আরো কিছুটা টেনে জিজ্ঞেস করলেন, রাখাল, গাছ কাটতে চাস? কোন গাছটা পছন্দ করলি? বলে থমকে থেমে গেলেন। বড় বড় চোখ করে মুরারি বাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠলেন, ও মা, ছোটদা তুমি? তুমি ছোটদা? কথা শেষে প্রায় ছুটে এসে মুরারি বাবুর দুটো হাত শক্ত করে ধরলেন। বললেন, এ কি চেহারা করেছো ছোটদা? ছি ছি, এতদিন পরে মনে পড়লো আমাদের? কি পাষাণ প্রাণ গো তোমার! একবারও মা মেয়ের কথা ভাবলে না? চলো চলো, ঘরে চলো, আর তোমাকে ছাড়ছি না। মুরারি বাবু তাকিয়ে দেখলেন রাখালের দু চোখে সেই আকুতি। এক সেকেন্ড ভেবে নিলেন মুরারি বাবু, কাউকে ঠকাবার বিন্দু মাত্র ইচ্ছা তোর নেই। তা যখন নেই, তখন এই নতুন ভূমিকায় কদিন অভিনয় করেই দেখা যাক। আপনজনদের তাতে যদি মঙ্গল হয় তো সেটাই লাভ। মহিলা থমকে বললেন, ও রাখালদা, তুমি অমন থমকে রইলে কেন? নাও নাও, সুটকেসটা তোলো, আমি বিছানাটা নিচ্ছি। চলো ছোটদা চলো, কাকিমা তোমাকে দেখলে প্রাণে বাঁচবে। কি হয়েছে মার? অবাক মুরারি বাবু শুনলেন তিনি নিজেই ওই কথাগুলো বলছেন। ওর মন একদম ভেঙে গেছে ছোটদা, তার উপরে রাত দিন সোনুর চিন্তা। কি হবে ওর? বয়স তো কম হয়নি, অত চিন্তা সইবে কেন এই বয়সে? বিছানা নিয়েছে কাকিমা। ডাক্তার দেখানো হয়নি? ডাক্তার? হাসলেন মহিলা। দুবেলা দুমুঠো যে জুটছে কি করে তা ভগবানই জানেন, আর জানে ওই রাখালদা। চিকিৎসার টাকা আসবে কোথা থেকে? কথা বলতে বলতে ওরা বাগান পার হয়ে বাড়ির সামনে এসে পড়ল। ভিতর দরজার সামনে দাঁড়িয়ে মহিলা চেঁচিয়ে বললেন, সোনু, সোনু, কোথায় গেলি? আয় শিগগির, কে এসেছে দেখ এসে। বুকের ভিতরে কেমন যেন করে উঠল মুরারি বাবুর। এইবার উনি ধরা পড়ে যাবেন। ডাক শুনে যে আসবে সে তো বড় জোর 12-14 বছরের মেয়ে। রাখাল যাই বলুক, তার চোখে কি আর উনি ফাঁকি দিতে পারবেন? মহিলা আবার ডাক দিলেন। ভিতর বাড়ির দরজার সামনে এরপর যে এসে দাঁড়ালো, তার দিকে তাকিয়ে মুরারি বাবুর মনটা যেন কেমন করে উঠল। দুঃখের প্রতিমূর্তি একটা 12-14 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে সামনে। মুখে হাসি নেই, চোখের চাহনিতেই কেমন যেন হতাশা মাখা। কোনো দিকেই না তাকিয়ে সে জিজ্ঞাসা করলো, পিসি, ডাকছো কেন? ডাকছি কেন? অবাক মহিলা বললেন, ওরে তুই একবার তাকিয়ে দেখ, দেখ কে এসেছে। মেয়েটা মুখ তুলে তাকালো, দেখলো কিছুক্ষণ। মুখের ভাব, চোখের চাহনি ওর একটু একটু করে বদলে যেতে লাগলো। হতাশা ভরা মুখে ক্রমে যেন আনন্দের ছোঁয়া লাগলো। কপা সামনে এসে ও বলল, বাবা। তারপর প্রায় ঝাঁপিয়ে পড়লো মুরারি বাবুর বুকে।
দুহাতে বুকের মাঝে ওকে ধরলেন মুরারিবাবু। জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত উনি, তাহলেও নিজে কখনো কাউকে বঞ্চনা করেননি। তা করেননি বলেই তো গোটা কর্মজীবন অমানুষিক খেটে আশপাশের সবার মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছিলেন। হাসেনি কেউ, সবাই শুধু হাত বাড়িয়ে চেয়েই গেছিল, দাও দাও। তেমন করে না দিতে পারার দুঃখেই তো কলকাতা ছেড়েছেন উনি, ছুটে এসেছেন অজানা অচেনা এই জায়গায়। এখানে তার জন্য এ কি সুখ অপেক্ষা করে আছে। মেয়েটা অভিমান ভরা গলায় বলল, আমাদের ফেলে কোথায় তুমি চলে গিয়েছিলে বাবা? জানো, ঠাকুমার চোখে ভালো দেখতে পায় না, খুব অসুখ, ডাক্তারবাবু বলেছেন বাঁচবে না। কেন তুমি চলে গেছিলে বাবা? আমাদের কত কষ্ট। পিসিমা বললেন, ওরে মুখ পুড়ি, তোর কি এখন এইসব কথা বলার সময় হলো? চল চল, ভিতরে চল, আগে ঠাকুমার সঙ্গে দেখা করা, বসা, তারপর যত কিছু বলার বলিস। আর বলেই বা কি করবি, ওর তো পাথর প্রাণ, বিছানা বাক্স এনেছে, কে জানে হয়তো ওসব ফেলেই আবার একদিন চলে যাবে। আমরা মরলাম কি বাঁচলাম তাতে আর কি আসে যায়। বুকের মধ্যে আবার যেন কেমন করে উঠল মুরারি বাবুর। ভীষণ একটা রাগ হলো সেই অচেনা শীতাংশু বাবুর উপরে। এত নিষ্ঠুর মানুষ হতে পারে? মেয়েটা ভয় পেয়ে আরো নিবিড় ভাবে ওকে জড়িয়ে ধরে বলল, আর আমাদের ফেলে চলে যাবে না তো বাবা? কি যে হলো কে জানে। চাপা এক আনন্দে দীর্ঘশ্বাস ফেলে মুরারিবাবু বললেন, না রে, আর আমি কোথাও যাব না, চল ভেতরে চল। একটা মহা মিথ্যা, একটা অসম্ভব অবাস্তব স্বপ্নকেই সত্যি বলে মানলেন মুরারিবাবু। ধরা পড়বেন একদিন উনি, তাতে সন্দেহ নেই। তখন যে আরো করুণ এক নাটকের অভিনয় হবে এ বাড়িতে, তাতেও সন্দেহ নেই। তবুও আজকের এই অপূর্ব সুন্দর মিথ্যার আমেজকে কেন যেন আর অস্বীকার করতে পারলেন না মুরারিবাবু। সব অন্যায় পাপ নয়, সব মিথ্যাই আপাত সুখ দেয়। সেই নিষ্পাপ সুখটাই দুর্বল মনের মানুষের মতো মেনে নিলেন মুরারিবাবু। বৃদ্ধা বললেন, এসেছিস, আয় কাছে আয়, চোখে তো আর তেমন জোর নেই, দেখিনি কিছুই ভালো করে। বলে ওর গোটা দেহে হাত বুলিয়ে পরম তৃপ্তিতে বললেন, হ্যাঁ, এই তো আমার সেই সীতু, সেই নাক, সেই চোখ, সেই মুখ। হ্যাঁ রে, আমাকে দুঃখ দিবি না তো আর। বলেই ডাকলেন, সোনু মা, একবার এদিকে আয় তো, দেখ তোর বাপ কি পড়েছে, গেরুয়া। না না সীতু, ওপরে তুই আমার কাছে আসিস না, ও আমি সইতে পারবো না। আমাকে আর জিয়ন্তে দগদাসনি বাবা, সুখ যে কি সে তো ভুলেছি, চোখের জলই সার, আর আমাকে কাঁদাস না। কি রে, চুপ করে রইলি কেন? কিছু বল, একবার মা বলে ডাক বাবা, আয় কাছে আয়। মুরারিবাবু শান্তভাবে বললেন, হাটতলার ডাক্তার কি তোমাকে দেখছে নাকি? না না, অন্য ডাক্তার দেখাতে হবে। রাখাল, এদিকে কোনো নতুন ডাক্তারবাবু এসেছেন নাকি? বিকালে আমাকে নিয়ে যেও তো, মা চিকিৎসার ব্যাপারে আর হেলা ফেলা নয়। দরজার কাছে থমকে দাঁড়িয়ে সব কিছু এতক্ষণ দেখছিল রাখাল। সেখান থেকেই কেমন করে যেন বলল, তুমি এসেছো ছোটদা, এখন তুমি যা করো তাই। নাও, এখন যাও, মুখ হাত ধুয়ে জামা কাপড় ছাড়ো। বড় মার এখন একটু ঘুমাবার সময়, না ঘুমালে কষ্ট হবে। বৃদ্ধাকে যত্ন করে শুইয়ে দিলেন মুরারিবাবু। তারপর ঘরের বাইরে এসে দাঁড়ালেন। এরপর বেশ কটা দিন যে কোথা দিয়ে কেটে গেল তা বুঝতেই পারলেন না মুরারিবাবু। একটা অজানা ভয় মেশানো অদ্ভুত সুখের অনুভূতি ওকে যেন কেমন বেপরোয়া করে দিল। শুধু মাঝে মাঝে হঠাৎ রাখালের মুখোমুখি হয়ে একটু যেন মনের ভিতর কাঁপুনি লাগতো ওর, কিন্তু নির্বিকার রাখাল ওর মনের ভয় মুছে দিয়ে ক্রমে ওকে দুঃসাহসী করে তুলল। কদিন পরে বৃদ্ধাকে বললেন উনি, মা, আমি কাল সকালে একবার কলকাতায় যাব, সেখানে কিছু কাজ আছে আমার, তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসব। এ কথা বলেই মুরারিবাবু বুঝলেন কি ভীষণ কাণ্ডই না করে বসেছেন তিনি। কোনো কথা বললেন না বৃদ্ধা, অন্ধদৃষ্টি মেলে একবার শুধু ওকে দেখতে চেষ্টা করলেন, তারপর দুটো দুর্বল হাত দিয়ে ওকে আঁকড়ে ধরলেন।
সে মুঠো ছাড়ানো সহজ নয়। টাকা পয়সা সবই ফুরিয়েছে ওর, শহরে যেতেই হবে। তাই ওই মুঠো ছাড়ালেন উনি। বাক্স বিছানা রেখে একটা ছোট্ট থলিতে কাপড় গামছা নিয়ে পরদিন যখন ঘরের বাইরে এলেন, তখন মায়ের মুখে সে কি চাহনি! সোনু একটা কথাও বলল না, শুধু দরজায় হেলান দিয়ে বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল। সেই চাহনিতে ব্যথা ভরা ভয়। সেই চাহনির সামনে নিজেকে বড় অপরাধী বলে মনে হলো মুরারি বাবুর। এ উনি কি করে চলেছেন, এর শেষ কিভাবে? শুধু সুভাষিনী পিসি বললেন, দাদা, আবার আমাদের কাঁদিয়ে চলে যাচ্ছ না তো? ট্রেনে বসে অনেকক্ষণ ভাবলেন মুরারি বাবু। এখন ওর কি করা উচিত? যা চলেছে তাতে তো মনে হয় শান্তনা, সুভাষিনী কেউই বুঝতে পারেনি কিছুই। বৃদ্ধার কথা বাদ, এক রাখাল, তবে সেই তো এই নাটক বানিয়েছে। ইচ্ছা করলে কি এখন এই মিথ্যা নাটকটা বাকি জীবন ধরে উনি অভিনয় করে যেতে পারবেন? যদিই বা পারেন, তা করা কি উচিত হবে? ন্যায় অন্যায় কোন দিকে পাল্লা ভারী? তাছাড়া দেশের আইন কানুন কি ভবিষ্যতে ওকে বিপদে ফেলবে না? এসব কিছুর পর আপন বিবেক, তার কাছে উনি কি কৈফিয়ত দেবেন? যতই চিন্তা করলেন উনি, ততই যেন সবকিছু আরো জট বেঁধে উঠতে লাগলো। কারণ আর কিছুই নয়, একটা ভালো লাগার লোভ ওকে পেয়ে বসেছে। তা কোনো যুক্তি মানে না। এখন যে নিঃশব্দে আর সরে আসবেন, উনি তা কখনো করতে পারবেন না। অতগুলো অসহায় চোখের চাহনি ওকে যেন কি এক বাঁধনে বেঁধে ফেলেছে। শুধু কি তাই, এতদিন বাদে উনি যেন আজ সত্যি জীবনের স্বাদ বুঝতে পারছেন। এই বৃদ্ধ বয়সে ওর যেন এক নতুন জন্ম হয়েছে। যাই কিছু হোক না কেন, যাই পরিণতি থাক, হাকিমপুরের হাকিম বাড়িতে ফিরেই যাবেন উনি। ব্যাংকের ঝামেলা একদিনে মিটল না। কদিন কলকাতায় থেকে যেতে বাধ্য হলেন মুরারি বাবু। সে কদিন অসহ্য যন্ত্রণায় ছটপট করলেন। আবার ফিরতি ট্রেনে উঠে একটু যেন স্বস্তি পেলেন। হাকিম বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখলেন, ফটকের সামনে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে। রাখাল তাদের সঙ্গে কথা বলছে। ওকে রিক্সা থেকে নামতে দেখে রাখাল বলল, এত দেরি করলে ছোটদা, ওদিকে বড় মার অবস্থা খুব বাড়াবাড়ি, যাও শিগগির ভেতরে যাও। বলে ভদ্রলোক দুজনকে বলল, না বাবু মশাইরা, গাছটা এখন আর বিক্রি করব না। ছোটদা এসে গেছে, এখন আর চিন্তা কি, দরকার পড়লে আমি আবার খবর দেব। একরকম ছুটেই বৃদ্ধার ঘরে পৌঁছলেন মুরারি বাবু। পালঙ্কের দুপাশে বসে শান্তনা আর সুভাষিনী, দুজনের চোখেই জল। পায়ের কাছে টেবিলের সামনে দাঁড়িয়ে ডাক্তার বাবু, তিনি একটা ইঞ্জেকশন তৈরি করছেন। সবাই মুখ তুলে তাকালো ওর দিকে। কান্না ভরা গলায় সোনু ঝুঁকে পড়ে ডাকলো, ঠাম্মা, ঠাম্মা, বাবা এসেছে, দেখো বাবা এসেছে। শীর্ণ একটা হাত একটু নড়ল। সে হাত পরম যত্নে ধরলেন মুরারি বাবু। একটা আধ বোঝা চোখ বহু কষ্টে খুলল, কাকে যেন খুঁজলো। ঝুঁকে পড়ে মুরারি বাবু বললেন, মা, মা, এই তো আমি, তুমি কি কিছু বলবে? বহু কষ্টে বৃদ্ধা বললেন, মেয়েটাকে আর ভাসিয়ে দিস না বাবা। শীর্ণ হাতটা আপন মনে বুকে ধরে মুরারিবাবু বললেন, না মা, না, আমি আর কোথাও যাব না, কোথাও যাব না ওদের ফেলে। আহ! পরম তৃপ্তিতে বৃদ্ধা চোখ বুজলেন। ভোরবেলা শ্মশান থেকে ফিরলেন মুরারিবাবু, কাছা ধারণ করে। ঘরের দরজায় আগুন লোহা ছুঁয়ে দাঁতে নিমপাতা কাটলেন। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে তখন। নিজের ঘরে গিয়ে একটু একলা শুলেন। একটু যেন ঝিমুনিও এসেছিল ওর। দরজার কাছে অল্প আওয়াজ হতেই তন্দ্রা ছুটে গেল। দেখলেন সোনু ঘরে ঢুকছে, হাতে চিনির পানার গ্লাস। গ্লাসটা সোনু রাখলো মাথার কাছের টেবিলে। মুরারি বাবুকে অবাক করে দিয়ে ঘরের দরজাটা ভেজিয়ে দিল। মুখ তুলে তাকালো কেমন করে যেন আবার মুরারি বাবুর দিকেই। অবাক মুরারি বাবু দেখলেন ওর চোখে সেই প্রথম দিনের দেখা অসহায় চাহনি ফিরে এসেছে। জিজ্ঞাসা করলেন, কিছু বলবি মা? হ্যাঁ, আগে তুমি পানাটা খেয়ে নাও। গ্লাসটা হাতে তুলে নিলেন মুরারি বাবু। মেয়ের চোখের চাহনি ওর বুক কাঁপিয়ে দিল।
একটু ভয়ও পেলেন উনি মনে মনে। বললেন, কি বলবি মা বল। কিছুক্ষণ চুপ করে থেকে সোনু বলল, আপনি কি শ্রাদ্ধ মিটলেই এখান থেকে চলে যাবেন, আর থাকবেন না? মুহূর্তে সব কুয়াশার জাল যেন ছিঁড়ে গেল, সব মিথ্যা সত্যি হয়ে গেল। স্পষ্ট করে মেয়ের মুখের দিকে তাকালেন মুরারি বাবু। না, মেয়ের চোখে আর কোনো সন্দেহের ছায়া নেই, আছে শুধু সেই অসহায় চাহনি। স্পষ্ট করেই জিজ্ঞাসা করলেন মুরারি বাবু, আমার পোস্ট কার্ড তুই পেয়েছিস মা? হ্যাঁ পেয়েছি, মিসেস রায়চৌধুরী লেখা থাকাতে ওগুলো আসতে দেরি হয়েছে। ও দুটো আমি উনুনে পুড়িয়ে দিয়েছি। তাহলেও মা রাখাল সব জানে। ওরই বদবুদ্ধিতে। কথা শেষ করতে পারলেন না মুরারি বাবু। পিসিমা কিন্তু কিছুই জানে না বাবা। চমকে উঠলেন মুরারি বাবু। বললেন, কি বললি তুই? বাবা, তিনকুলে আমার কেউ নেই মা। রাখালটা লোভ দেখালো, কি কাণ্ড করে বসলাম দেখতো। জানি যেতেই হবে, মিথ্যা কি আর কখনো সত্যি হয়? এদিকে আমরা দুজনেই মা বিরাট ভুল করে বসেছি রে, তুই আর আমি। এখন দেখ তাই কত ব্যথা। চোখ বেয়ে টস টস করে জল ঝরে পড়ল সোনুর। কেমন করে ফের তাকালো মুরারি বাবুর দিকে। চোখের জল মোছার চেষ্টা না করেই বলল, ভুল আমি করিনি বাবা। বাবা, তুমিও আর ভুল করো না। অসৌচ চলছে, বিছানায় এখন শুতে নেই তোমাকে। আমি কম্বল এনে দিচ্ছি, তার আগে চিনির পানাটা খেয়ে নাও বাবা। হাতের গ্লাসে একটা চুমুক দিয়ে পরম তৃপ্তিতে মুরারিবাবু বললেন, ভুল হয়নি তুই বলছিস মা? বলছিস? যা, তাহলে কম্বলটা এনেই দে। বড় ক্লান্ত রে আমি, একটু নিশ্চিন্তে শুই। আর ভুলের কথাই যদি ওঠে, তো তখন ধরা পড়ে যে শাস্তি কপালে লেখা আছে ভোগ করব। তার আগে আর কথা শেষ করলেন না মুরারি বাবু। জলে ভেজা চোখে দরজা খুলে সোনু বাইরে বার হয়ে গেল। ওর মুখে তখন হাসি। শুনছিলেন শিশির কুমার মজুমদারের লেখা গল্প মুরারি বাবুর নবজন্ম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।